নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। কথা ছিল রাজনীতি যার যার থাকবে, কিন্তু দেশ নির্মাণের প্রশ্নে সবাই থাকবে একতাবদ্ধ বা ঐক্যবদ্ধ, যেখানে আসলে নতুন করে নতুন বন্দোবস্তে বা নতুনভাবে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সব নতুনের মধ্যে কি আসলে নতুন পাওয়া গেল, চাওয়া পাওয়ার হিসাব আমরা কদ্দূর মিলাতে পারছি, সেসব নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছেন নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আমাদের সাথে আরও থাকছেন লেখক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জনাব সেলিম রেজা নিউটন। জনাব সেলিম রেজা নিউটন, আপনিও আমাদের কৃতজ্ঞতা জানবেন এবং ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। মানে ভাই, আমি একটু নিউটন ভাই কাছ থেকে একটা বিষয় একটু জেনে আসি, তারপর আসছি আপনার কাছে। নিউটন ভাই, আমি আপনার ফেসবুক স্ট্যাটাস পড়ছিলাম, যেখানের মধ্যে আপনি লিখছেন একদিনেরও কম সময় আগে, যেখানে আপনি লিখছেন, শক্ত থাকো অঞ্জন, যেমন থেকেছো চিরকাল, ভালোবাসা যেন, সংহতি যেন। আওয়ামী লীগ ছাড়াও আরও অনেক অদৃশ্য লীগ আছে যারা মানুষের জান ও জবান হরণ করতে চায়। আমাদের লড়াই জারি রাখতে হবে। আমি স্যার আপনার কাছ থেকে এই অদৃশ্য লীগ মানুষের জান জবান হরণ করতে চায়, লড়াই জারি রাখতে হবে, এটা থেকে একটু যদি আপনি একটু বিশ্লেষণ করতেন, কারাই অদৃশ্য লীগ, কাদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে? থ্যাংক ইউ খালেদ। আমি আসলে অদৃশ্য লীগ বলতে একটু বড় করে, একটু একটু বিমূর্ত করে, অনেক বড় করে ভাবছিলাম। সেটা হলো, লীগ এখানে একটা প্রতীক। আমাদের এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, গত 16 বছরের আওয়ামী লীগের অকল্পনীয় জুলুম এবং একটা সর্বগ্রাসী সর্বাত্মক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কারণে আওয়ামী লীগ একটা প্রতীক হয়ে উঠেছে জুলুমের এবং সর্বাত্মক রাষ্ট্রতন্ত্রের, টোটালিটারিয়ানিজমের বা ফ্যাসিজমের। তা কিন্তু আমাদের সমাজের গড়নের মধ্যে, আমাদের রাজনৈতিক দলগুলোর গড়নের মধ্যে, আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এই সমস্ত যাবতীয় প্রতিষ্ঠানের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যেই কিন্তু একটা নিয়ন্ত্রণবাদী, একটা কর্তৃত্বপরায়ণ ঝোঁক আছে। আমাদের পরিবারের মধ্যে, আমাদের বৈবাহিক কাঠামোতে, আমাদের আইন কানুনের মধ্যে, গোটা সমাজের মধ্যেই আমরা যেহেতু একটা কৃষিভিত্তিক ফিউডাল একটা সামন্ত জমিদারি ব্যবস্থার মধ্য দিয়ে কয়েক হাজার বছর বলতে গেলে পার হয়ে এসেছি, রাজতন্ত্রের মধ্য দিয়ে। সেই কারণে আমাদের সমাজের গোটা গড়নের মধ্যে, আমাদের ব্যক্তি থেকে আরম্ভ করে সর্বত্র এরকম একটা ফ্যাসিবাদী বলতে পারেন, একটা নিয়ন্ত্রণবাদী বলতে পারেন, কর্তৃত্ববাদী একটা প্রবণতা, ঝোঁক, হুম। সেটা আছে। এবং এটা এত স্তরে, এত রকম ভাবে আছে যে আমরা যদি ভাবি যে শুধু একটা রাজনৈতিক দল এবং তার অন্যান্য রাজনৈতিক মিত্ররাই ফ্যাসিবাদের মূল ঘটনা, তাহলে তাহলে আমরা বড় প্রেক্ষাপটটা আমাদের আড়ালে চলে যায়। নিঃসন্দেহে আওয়ামী লীগের কৃতিত্ব আছে জুলুমের ক্ষেত্রে, হুম। অত্যাচারের ক্ষেত্রে এবং গোটা রাষ্ট্রকে একটা নষ্ট জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেই কৃতিত্ব বা তাদের সেই আহ, দোষকে স্খালন করার, হুম। আড়াল করার কোনো রকমের কোনো উপায় নাই। কিন্তু একই সঙ্গে আমরা যেন এই আওয়ামী লীগের বৃহত্তর প্রেক্ষাপটটা, সামাজিক প্রেক্ষাপটটা, সেটা যেন আমরা একটু দেখি। আহ, এই জায়গায় না, বলছিলাম। প্রফেসর নিউটন, আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, সেই জন্য আমি কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে এই নিয়ন্ত্রণবাদী বা কর্তৃত্ববাদী যে শিকড়ের কথা, বা মানে একেবারে আমাদের সাথে মিলেমিশে যাওয়া যে একটা কাঠামো থেকে যাওয়া, এইটার থেকে বের হয়ে আসতে কি এই সরকার সাহায্য করছে, একই জায়গায় থাকছে, নাকি আরেকটু খারাপ করছে? আপনার কি মনে হয়? আমরা একটা ধাপ পেরিয়েছি। হুম। আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছিল যে যে রাষ্ট্রীয় কাঠামোটা আওয়ামী লীগ এখানে তৈরি করেছিল হুম। দীর্ঘকাল ধরে, যার পেছনে অন্যান্য আরো বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট আছে, তা আমরা ভাবছিলাম, আমাদের আমাদের চিন্তা আটকে গেছিল। আমরা ভাবছিলাম এখান থেকে আমরা মনে হয় আর কোনোদিনই প্রায় বেরোতে পারবো না, এমন একটা অসম্ভব পরিস্থিতিতে আমরা গিয়ে পড়েছিলাম। সেখান থেকে আমরা এক ধাপ এগোতে পেরেছি। এটা হুম। একটা বিরাট ধাপ। আমরা, ওকে। আমাদের সামনে দরজাটা খুলেছে, ওকে। দরজাগুলো খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন একটা সরকারের কাছ থেকে 6 বছরেই এই জিনিসটা একদম একটা একটা খুব বেটার জায়গায় চলে যাবে, 6 মাসে। সেরকম কিছু করাটা বাস্তবসম্মত না। জি। জি। এর পেছনে আমাদের শিক্ষাগত কাজ থাকবে, আমাদের অন্যান্য দীর্ঘমেয়াদের অনেক জিনিস চিন্তা করতে হবে।
আপনাকে ধন্যবাদ প্রফেসর নিউটন। আমি একটু জানাবো আপনি আসলে একমত কিনা প্রফেসর নিউটনের সঙ্গে যে আসলে এই যে কর্তৃত্ববাদী অবস্থা বা যেটাকে আসলে অনেক ক্ষেত্রে ফেসিবাদী বা নিয়ন্ত্রণের যে একটা প্রতিষ্ঠার একটা জায়গা, যেটা আসলে শেখ হাসিনার 15 বছর 17 বছর শাসনকালে যেটা একদম এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এক ধাপ এগিয়েছি কিনা, দরজাগুলি খুলেছে কিনা, মূল প্রশ্নে যাওয়ার আগে আমি একটু আপনাকে জানতে চাই। প্রথম বলি, উনি যেটা বলেছেন তার সাথে আমি মোটামুটি ভাবে একমত, কিন্তু আমি মনে করি যে এখানে একটু যোগ করা দরকার। এটা শুধু কর্তৃত্ববাদের সমস্যা না, এটা এক ধরনের চৌর্যবৃত্তি, লুটেরা মানসিকতা, যেরকম করে হোক সম্পদ আহরণ, দেশের স্বার্থের প্রতি কোনো তোয়াক্কা না করা, এই সমস্ত ব্যাপারগুলোই আছে। যেমন ধরেন আওয়ামী লীগ নাই, এখানে লীগটাকে উনি বলেছেন প্রতীকী অর্থে, মানে লীগ মানেই একটা অপশাসন, দুঃশাসন, চুরি, লুটপাট, অলিগার্কি, যেগুলো যেগুলো হয় সবগুলো উনি বলেছেন। তো এইটা কিরকম দেখবেন, ধরেন যখন সরকারটা চলে গেল তারপরে পুলিশ ইজ অলমোস্ট অ্যাবসেন্ট, ধীরে ধীরে পুলিশ আসলো, এখন প্রায় সব জায়গাতেই পুলিশ আছে। কিন্তু কিভাবে আছে? একটা উদাহরণ, যে এরা অলমোস্ট কোনো ডিউটি করে না, এরা হিসাব করে যে এরপরে কে আসতে পারে। এ চলে গেছে, তাহলে বিটা কে, বি কে এসছে এবং বি আসলে কিরকম বিহেভ করতে পারে, তার সাথে আমি কেমন বিহেভ করব, আমি কি তার একটা পার্টনার হতে পারি, তার শেয়ার হতে পারি, তার স্তাবক হতে পারি। এরকম করে পুরো প্রশাসন আমাদের এইভাবে চামচামি করে করে অভ্যস্ত আছে, এবং এই কালচারটা তো যায়নি। যে লড়াইটা হয়েছে সেই লড়াইয়ের পরে আমরা বলছি যে আমরা একটা গুণগতভাবে উন্নত রাষ্ট্র করব, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ব, কিন্তু এই গুণগত বিষয়টা তো তাদের মধ্যে একেবারেই কোনো প্রতিক্রিয়া করছে এরকম না আমার মনে হয়। ফলে তারা এই পরিবর্তনের গুণগত দিক কিছুই বোঝে নাই। ব্যুরোক্রেসি আগের মতোই বিহেভ করে, পুলিশও অলমোস্ট আগের মতো বিহেভ করে, আর এদেরকে কন্ট্রোল করবার জন্য ধরেন যারা এখন দায়িত্বে আছেন তারাও যে পুরো ব্যাপারটা কতখানি বুঝছেন সেটা কিন্তু বলা মুশকিল। কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আগের চেয়ে খারাপ হয়েছে দেখেছেন, এবং তার সাথে সাথে আরো অনেকগুলো বিষয় হয়েছে, দ্রব্যমূল্য সহ যা যা আছে, এগুলো থেকে এরকম বলা খুবই মুশকিল যে আমরা এক ধাপ এগিয়েছি বা কতখানি এগিয়েছি। তবে এইটা আমি বলবো, গণচেতনার প্রশ্ন যদি বলেন, সেটা আসলে অনেক উন্নয়ন হয়েছে। মানুষ এগুলো ঘৃণা করছে, মানুষ অপছন্দ করছে, এবং বিশেষ করে মানুষ রাজনীতির দিকে দেখছে যে রাজনীতির গুণগত কোনো পরিবর্তন হয়েছে কিনা। যেমন ধরে একটা উদাহরণ বলি, আওয়ামী লীগ চলে যাবার পরপরই 3 দিনের মাথায় বোধহয় বিএনপি তাদের পার্টি অফিসের সামনে বিরাট একটা জনসভা করলো, করে তারা দাবি করলো 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। বিএনপির কট্টর সমর্থক অনেকটা আমি দেখেছি তারা এটা বিরোধিতা করেছে। কি কথা, এত বছর ধরে লড়াই হলো, এত রক্ত গেল, এই রক্তের দাগটাই শুকায়নি, আমরা কোন দিকে যাব, কিভাবে যাব, সেগুলো করে হিসাব কিতাব ছাড়াই আগে ভোটের কথা আসলো কেন? তার মানে ভোটটাই একমাত্র বিষয় কি? ভোটটা তো দরকার, ঠিক আছে, ভোটটা গণতন্ত্রের জন্য আমাদেরকে নিশ্চয়ই কাজে লাগাতে হবে এবং এটা ভালো ভোট করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে ভোট করলেই সব সমস্যার সমাধান হবে। বিএনপি জনগণের এই মানসিকতা বুঝে বলল না 3 মাস আর 6 মাস, মানুষ তাও সাপোর্ট করলো না। পরবর্তীতে তারা বলছে যে 6 মাস এটা আমরা যৌক্তিক সময় দেবো সংস্কার করার। এটাই আমি বলছি যে গণচেতনার জায়গাটা ওইখানে গেছে যে তারা এগুলো অপছন্দ করছে। এইটা আমি এখনো প্রিভেন্ট করতে দেখি আমি দেশের মধ্যে। আমি একটু বানাবে, আমি আপনার কাছে বলবো যে রাজনৈতিক গুণগত পরিবর্তনের কথা আপনি বলছিলেন, যে মানে জনগণের গুণগত পরিবর্তনের কথা আপনি বলছিলেন, যে জনগণের রাজনীতিবিদদের বোঝাটা, কিন্তু সেইটার কোনো প্রমাণ কি আমরা দেখতে পাই আসলে? ওরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করা হলো, সেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা, বাস রিকুইজিশন করে সেখানে ভর্তি করার চেষ্টা করা, তাদের বক্তব্য, সেইখানের মধ্যে মানুষের অংশগ্রহণ, প্রত্যেকটা তো পুরনো রাজনীতিরই একটা মানে আমি কি বলবো খুবই দুর্বল একটা মঞ্চায়ন। আমি সব মিলেই বলছি, মানে এইটা আমি এখন উদাহরণ হিসেবে বলিনি, কিন্তু এটা একটা প্রমাণ। ধরেন বিএনপির ব্যাপারে যেরকম বললাম, ঠিক একইভাবে বলি এই ছাত্রদের যে বিশাল ত্যাগ, আন্দোলন করবার ব্যাপারে তাদের যে বড় ভূমিকা, মানুষ কিন্তু তার প্রতি খুবই রেসপেক্টফুল, কিন্তু তারপর তারা এইটা পছন্দ করে নেই। এইটা হয়তো সব মিলে 5টা বাসই এসছে, আমি জানি না ঠিক কতগুলো,
কারণ পত্রিকায় 5টার কথাই আসছে, কিন্তু এটাও মানুষ সমালোচনার চোখে দেখেছে যে বিশাল আয়োজন, মানুষ তার ব্যাপারে প্রশ্ন করছে, অনেক টাকা তো রয়েছে, এই টাকা এরা কোথায় পেলো? তো এটাও একটা চেতনার মান না, যে তারা যাকে সম্মান করে, এমনকি ভালোবাসে, না না যার মানে ভাই, আমি মৃত্যু- মানুষের জায়গা থেকে বিষয়টা বুঝতে চাইছিলাম যে এইখানে কি কারো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যাপারে আমরা মুখে বলতেছি যে তাদের অনেক বড় ত্যাগ আসে, কিন্তু তারা যখন রাজনৈতিক দল করার ঘোষণা দিচ্ছে আমরা কি তাদেরকে সাপোর্ট করতেছি না তো? মানে আমরা যদি জনগণের জায়গা থেকে বলি, আমরা তো মজা দেখতেছি যে পারলে না কর। না 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 এইটা আমি বলবো যে তার খালেদ একটু নেগেটিভ হলো কেন? আন্দোলন করবার সময়, এমনকি জীবনদানের সময় মানুষের যে স্বতঃস্ফূর্তটা দেখেছেন, এখন ওই যেদিন এটা ঘোষণা হলো সেদিন তো ওই রকম পার্টিসিপেশন হয়নি। লোক বেশ দেখা গেছে, কিন্তু সেটাও অনেকখানি ম্যানিপুলেটেড, কিন্তু ওই রকম করে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে নাই। তার মানে মানুষের চেতনার কথা আমি বলছি যে ওইটার মধ্যে কিন্তু আপনি ভালো দিকই দেখছেন, কিন্তু অন্য যারা এইটাকে নিয়ে একটা রাজনীতি গড়ে তোলবার চেষ্টা করছেন, তাদের এই প্রক্রিয়ায় ভুল আছে। 2 নম্বর কথা, রাজনীতির ন্যারেটিভটা কি আসছে, সেই ন্যারেটিভ কি মানুষদের আকৃষ্ট করেছে? আমি এরকম দেখিনি। ওকে, তাদের যে বক্তব্য, মানে ভাই, আমি একটু প্রফেসর নিউটনের কাছে এটা নিয়ে একটু জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে কিনা, নেরেটিভে মধ্যে মানুষের আগ্রহ আছে কিনা? প্রফেসর নিউটন একটু যদি সংক্ষেপে আমাদের একটু আলোকপাত করতেন। আচ্ছা দেখেন, গুণগত পরিবর্তন এসে গেছে, ঘটে গেছে, এটা এরকম ডিসাইসিভলি কখনোই বলার প্রশ্ন না। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া হওয়ার কথা কিন্তু। আমরা শুধু গত 16 বছর না, আমরা গত 53 বছর ধরে, এমনকি তার আগে পাকিস্তান আমলের যে সুদীর্ঘ সময়, তার আগে যে ব্রিটিশ আমলের সুদীর্ঘ সময়, এই দীর্ঘ কাল ধরে আমরা কিন্তু ঠিক পথে ছিলাম না, আমরা কিন্তু ভালো পথে ছিলাম না। সেই জায়গাটা থেকে গুণগত পরিবর্তন এসে সেটা ঘটে যাবে, আমরা সুনির্দিষ্ট করে দেখে ফেলবো যে গুণগত পরিবর্তন ঘটে গেছে। এটা অত সহজ না, এটা একটা দীর্ঘমেয়াদী কাজ। আমার ধারণা, যদি ইলেকশনের টার্মে বলি, তাহলে অনেকগুলো টার্ম ইলেকশন গেলে, 10, 15, 20 বছর, 25 বছর, আমরা যদি মিনিমাম একটা ভালো আহ, পদ্ধতিতে এগোতে পারি, মিনিমাম ভালো পদ্ধতি। আমি বলছি কি, দেখেন, আমরা আমাদের রাষ্ট্র, মুঘল আমলে রাষ্ট্র থাকতো দিল্লিতে, আমার শহরে, আমার গ্রামে রাষ্ট্র এসে পৌঁছাতো না। এখন রাষ্ট্রের আধুনিক চেহারাটাই এমন দাঁড়িয়েছে যে আমাদের বেডরুমে বেডরুমে বিভিন্নভাবে রাষ্ট্র উপস্থিত। কেমন? এইখানে আমরা যে একটা জায়গায় একেবারে লকড হয়ে গিয়েছিলাম, আমার পয়েন্টটা এখানে, আমরা একদম বদ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা আর কোনো রকমের কোনো আলো দেখতে পাচ্ছিলাম না। দেখেন, আজকে আপনি যদি ফেসবুকের দিকে তাকান, আপনি যদি আজকে চায়ের দোকানের দিকে তাকান, মানুষ কিন্তু প্রাণ খুলে কথা বলছে, এবং ভালো কথা, খারাপ কথা, সব রকম কথা বলছে। এবং খুঁটিনাটি এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে সমালোচনা বাদ যাচ্ছে। এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা আমরা অতীতে 16 বছরের ফ্যাসিস্ট আমলে তো দেখিইনি, তার আগেও খুব বেশি দেখিনি। কেমন? এটা একটা গুণগত পরিবর্তন, আমরা একটা বড় তালা খুলতে পেরেছি। এখন তালাটা খুলে গেলেই যে স্বয়ংক্রিয়ভাবে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, এটা এরকম না। আমাদের সমাজের ভাঁজে ভাঁজে, আমাদের সমস্ত প্রতিষ্ঠানের ভাঁজে ভাঁজে ঝামেলা লুকিয়ে আছে। এই যে মান্না ওকে। ভাই পুলিশের কথা বললেন, দেখেন, এই পুলিশ কিন্তু মানুষের চোখের দিকে চোখ তুলে তাকাতে পারেন না, তারা একটা গণহত্যাকারী বাহিনী। কয়েকদিন আগেই তারা, যে কারণেই হোক, যেভাবেই হোক, একটা বিপুল গণহত্যা তারা পরিচালনা করেছে। আমি জানি না এই পুলিশ বাহিনীকে দিয়ে কতটুকু আদৌ সম্ভব কিনা। আমি 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 ভাবতে চাই, আমি কল্পনা করতে চাই, আমি অ্যাকচুয়ালি, আমি যদি নীতি নির্ধারক নির্ধারক জায়গায় থাকতাম, আমি সবার আগে ভাবতাম যে কোনো ভাবে হোক আমার সম্পূর্ণ নতুন একটা পুলিশ বাহিনী লাগবে। যে কোনো ভাবে হোক, যত তাড়াতাড়ি হোক, আমার প্রায় সম্পূর্ণ নতুন একটা আমলাতন্ত্র লাগবে। ওকে, আপনি সম্পূর্ণ পুলিশ বাহিনী বা সম্পূর্ণ আমলাতন্ত্রের কথা বলছেন, ভাবছেন। এর আগেও আমরা এরকম কথা শুনেছি, আপনার কাছেও শুনেছি, তারপরে আরও যারা বলতেছে, কিন্তু সেটা আসলে কতটা বাস্তব হতো, সম্মত হতো, সেটা নিশ্চয়ই সরকার ভেবে দেখছেন বা ভেবে দেখবেন। আমি শুধু একটা বিষয়ে একটু অবতারণা করতে চাই যে আপনি দেখবেন যে সার্জিস আলম, যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নতুন জাতীয় নাগরিক পার্টির, যাকে তারা এনসিপি বলছেন, তিনি বলছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয়। এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক। আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয়। তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চান এই সরকারে থাকুক, তারা দল গুছাবেন, এবং এর জন্য তারা কিছু পপুলিস্ট কথা বলছেন, নাকি তারা সিরিয়াসলি এটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন? মানে আমি তাকে কোট করি, জনাব সার্জিস আলম বলছেন
নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে। মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন, আমি একই প্রশ্ন নিয়ে মান্না ভাইয়ের কাছেও যেতে চাই। প্রফেসর নিউটন। আচ্ছা খালিদ, সার্জিস আলমের কথা আমি একভাবে বিবেচনা করব, হ্যাঁ। আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব, হুম। আর সরকারের যারা পরিচালনার দায়িত্বে আছেন, এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন, হুম। তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করব। আচ্ছা। রাজনৈতিক দল যখন সমাবেশে জনসমাবেশে একটা বক্তৃতা করে, তখন সেখানে অনেক রকমের বিষয় আসে। আমি বারবার করে বলবো, দেখেন আমরা কিন্তু এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি, দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না। অনেক কিছু রেস থেকে যাবে। কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই যে হুম। ওভারঅল ঝোঁকটা কেমন, ওভারঅল ঝোঁকটার মধ্যে কি বের হয়ে আসার, পার হয়ে যাওয়ার, সামনে যাওয়ার প্রবণতা আছে কিনা, ওকে, একটু হলে আছে আপনি কিনা। একদম পরিষ্কার করেছেন। আমি একটু যেন মাহমুদুর রহমান মান্নার কাছে বলতে চাই যে উনি রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে আলাদা করতে থাকতে চান, এবং এই যে হাসিনার ফাঁসি আগে নির্বাচন নিয়ে কথাই নয়, এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাইবো জনাব মাহমুদুর রহমান মান্না। মানে যদিও উনি ধরেন সরকারের দুটো স্তর আলাদা আলাদা করে দেখিয়েছেন, তারপরে আমি বলি যে দুটো স্তরই যদি আপনি দেখেন, তারপরেও যেই কাজটা মনে করছেন যে সময় লাগবে, সার্জিস আলমরা অনেকটা ডেমাগগের মতো, মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু ইনভাইট করার জন্য বা পক্ষে আনবার জন্য ওইভাবে বলছেন। আমি ওনার কথার মানে যদি তাই ধরি, আর তার এগেনস্টে দেখেন প্রফেসর ইউনূস, উনি খুবই ক্যাটেগরিক্যালি বলছেন যে উনি মানুষের উপরে লাঠিচার্জ করতে চান না, জেলে দিতে চান না, গুলি করতে চান না। তারা কথা বলুক, মন করে কথা বলুক, কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না। খেয়াল করবেন, ডক্টর ইউনূসের এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন, তা একটা যুগান্তকারী ব্যাপার। একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই প্রধান ছিল, সেখানে তিনি সম্পূর্ণ অর্গল খুলে দিয়ে বলেছেন, ইউ স্পিক, কোনো অসুবিধা নেই তোমাদের। তার এগেস্টে মনে করেন সার্জিসই হোক কিংবা নার্স, কি বলে আপনার, ওদের নাহিদ হোক অথবা অন্য যেই হোক, তারা কি এরকম করে বলতে পারতেন না? তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন। চাইলেই আপনি শেখ হাসিনার ফাঁসি আদিষ্ট করতে পারবেন, আদেশ করতে পারবেন না, এটা বিচার বিভাগ বলবে। তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না। তাহলে আপনি কিরকম করে নির্বাচনী প্রক্রিয়াটাকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন? আপনি সেটা বরঞ্চ বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্য যে এদের শাস্তি হতে হবে, এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না। কথা তো অনেকভাবে বলা যায়, কিন্তু উনি যেরকম করে বললেন, যদি আপনি এটা লিটারালি নেন, উনি যেরকম করে বলেছেন সেরকম করে নেন, তাহলে সেইভাবে করা যাবে কি? কতদিনে করা যাবে? ইতিমধ্যেই দেখেন বিএনপির 2-3 জন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন। যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন, ঐক্যের কথা বলে আপনি অনুষ্ঠানটা শুরু করলেন, এইখানে রীতিমতো বিভেদের সুর স্পষ্ট হয়েছে, 24 ঘন্টাও লাগেনি। তো ওই কারণে আমি বলছি যে এটা এরকম নয়, হ্যাঁ ধীরে ধীরেই তো হবে, একদিনে সব বদলাবে না। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্ট্যান্টেনিয়াসলি হতে পারে। যেরকম করে ডক্টর ইউনূস বলতে পারলেন যে বলে যান আপনারা, এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে, উনি তো কাউকে তার জন্য তার গায়ে হাত দিচ্ছেন না, কোনো কিছু করছেন না। আবার এইখানে আপনি এমন ভাবে বলছেন তাকে এনে তারপরে ফাঁসি দিয়ে তারপরে নির্বাচন, তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না, অথচ নির্বাচনের কথাই এখনো ডমিনেট করছে। পুরা গভর্নমেন্ট নির্বাচনের জন্য সংস্কার করে ডেট ডিক্লেয়ার করে ওটাই তো করছে। তো দুটোকে কি আপনি কি মনে করতে পারেন যে না এটাও একটা বিকাশের পথে এই বক্তব্য গেছে? সেরকম না, কিন্তু এটা নিজের মিস্টেক আমি মনে করি, এবং একটা আবেগ থেকে না, বলেছেন না, হয়তো। কিন্তু কিন্তু মানে ভাই আমি একটু বলি যে আপনি যেটাকে প্রচলিত রাজনৈতিক ধারাতেই তারা থাকছে ওরকম যদি আমি ধরেও নেই, কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারায় যদি তারা না থাকে, তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করতেছেন তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনে? মানে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না। তাদের যতই সমর্থন থাকুক, মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে, এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে, এরকম শক্তি না দেখালে, এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে, আপনারা তো, আমরা তো তাদেরকে নজরে দিচ্ছি না। সার্জিস আলম এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না। মানে আমরা যা দেখছি আর কি, আমাদের উপরে দায় নিয়ে আমি বলতেছি। খালেদ খুবই ভুল করছেন, কারণ আপনি মনে করছেন যে এটা বললেই
উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাই দ্যাট উনি পপুলার হন, পরিচিত হন, এগুলো ঠিক না। ডেমাগগদের দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না, এগুলো ডেমাগগি। আপনি এর চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন, সেটা সম্ভব। আপনি যাদের কথা বললেন, যে সমস্ত পার্টি, তাদের অনেক মিস্টেক আছে, এখনো মিস্টেক আছে, আপনি সেই মিস্টেকগুলো ধরে কথা বলেন। আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি, দখলদারিত্ব কি বন্ধ হয়েছে? তার উপরে কি তারা কথা বলছে? অথবা তাদের এরকম আরো যে সমস্ত মিস্টেক আছে, আমি শুধু বিএনপি বলছি না, সবাইকে মিলে ধরেন আমারও যে মিস্টেক আছে, তারা সেটা নিয়ে বলবেন। রাজনীতির ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক, যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন, সেই জায়গাটা ধরিয়ে নেবেন। কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো, একেবারেই পপুলিজম হলো। কারণ একদিক দিয়ে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে, সেনাবাহিনী প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স, আর আপনি কি বললেন? দুটো কন্ট্রাডিক্ট করছে ডাইরেক্টলি। মানুষ তো কনফিউজ হবে। আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলক ভাবে একটা বলতে পারতেন, তাহলে মানুষ একটা ডাইরেকশন পেত। মানুষ মনে করতে পারতো, হ্যাঁ, এই ছেলে, তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক, সে বোঝে, সে সামনের দিকে আমাদেরকে নিতে পারবে। কিন্তু আমি আপনাকে বলে রাখছি, আপনার মাধ্যমে যারা করে শুনছে তাদের বলছি, এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি। কেউই স্পষ্ট করে বলবে না, হ্যাঁ ফাঁসির পরেই কেমন ভোট হবে, এরকম করে অন্যরা বলবে না। ফলে কি দাঁড়াবে? তার বক্তব্য অনেকটা টকড আউট হয়ে যাবে। আমি এটা মনে করি এরকম, এবং আমি মনে করি বলে স্পষ্টতই বলছি। আপনি এরকম করে এমনিতে ধরেন, যেমন আমি ব্যক্তিগতভাবে তো ফাঁসি ঠিক করি সাজা হিসেবে, কিন্তু সেই বিতর্ক আছে এখানে। আমি এটা মনে করি তিনি যত বড় অপরাধ করেছেন, তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এই কথা যদি আমি বলি, কেউ আমার সাথে বিরোধ করবে না। কিন্তু আমি যদি বলি ফাঁসি দাও, তারপরে ভোটের কথা বলবে, তুমি ভোটের কথা বলতেই পারবে না, এই কথা তো বলা যায় না। এইটা দিয়ে পপুলার হওয়ার মানে চেষ্টা ভাই, করা এক লাইনের একটা শুধু প্রশ্ন করতে চাই। আপনি ডেমাগোগির কথা বলছিলেন, এখন আমরা তো যাদের বয়স 50-এর উপরে, তারা তো হচ্ছে আপনার বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি, মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছি। সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই না, কিন্তু অনেক পলিটিক্যাল রেটরিকও ছিল। আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে, আপনি অনেক সুন্দর কথা বলছেন। তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে, যেখানে ওরা হিরো, ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না? মানে না, আমি ওদের তো suitable ground- ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না? আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি না, তার জন্য নিষেধ করছি না। কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল, আপনি কি ডিকটেট করতে পারেন যে তার ফাঁসি দিতেই হবে? আপনি কি ডিকটেট করতে পারেন এতদিনের মধ্যে ফাঁসি হতে হবে? বলতে পারেন না। তাহলে আপনি আনসার্টেনিটির মধ্যে পড়ে গেলেন না, কবে নির্বাচন করবে, 5 বছর পরে? আমি এরকম এই করে জায়গা কি থেকে হবে? আমি এই জায়গা থেকে একটু ডক্টর নিউটনের কাছে যেতে চাই, যে প্রফেসর নিউটন, আপনি কি মনে করেন যে যে বিষয়টাতে আমরা দেখেছি যে শাহবাগের আন্দোলন যেটাকে আমরা বলি, সেটাতে হচ্ছে যে ফাঁসি চাই ফাঁসি চাই বলা হয়েছিল, শেখ হাসিনা ও সংসদ মানে সংসদের মধ্যে ব্যাপারটাকে একরকম সমর্থনও করেছিলেন। তো এইটা কি অনেকটা সেরকমই, মানে আমরা এই যে জায়গা থেকেই দেখব যে তারা আসলে, আপনি কিভাবে দেখেন প্রফেসর নিউটন আচ্ছা দেখেন, ডিকটেট আমি করার প্রসঙ্গটা তুলেছেন জনাব শাহবাগে মাহবুবুর রহমান? শাহবাগে শাহবাগে সামান্য একটু পরে আসছি। আমি প্রথমে বলি কি, এই যে আপনি এবং মান্না ভাই যেটা বললেন, আমাকেও শুরুতে জিজ্ঞেস করলেন, আমি আমি সরকার এবং রাজনৈতিক দলকে আলাদা করলাম। এখন আমি সার্জিস আলমের প্রসঙ্গটা নিয়ে যেহেতু অনেকখানি কথা হলো এখানে, আমি একটু বলি কি, আমরা আমরা কমন সেন্স থেকেই বুঝতে পারি। তার পাশাপাশি আমরা যারা যোগাযোগ নিয়ে পড়াশোনা করি, আমরা যারা আলাদা করে আরেকটু মন দিয়ে ভাবি, সেটা যোগাযোগ নিয়ে পড়াশোনা করা লাগে না, এগুলো খুব কমন সেন্স। সেটা হলো, মানুষের কথার অর্থ অনেকগুলো স্তরে আলাদা আলাদা রকমের অর্থ থাকে। মানুষের কথা মিনিং এর অনেক লেয়ার থাকে। কেমন? তারপরে আমরা যারা শ্রোতা, আমরা যারা বিশ্লেষণ করছি, আমাদের মনোভাবের প্রশ্ন থাকে। মনে করেন যে মনে করেন যে আমি সার্জিস আলমকে পছন্দ করি না, তখন আমি তার কথার এক রকমের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব। মনে করেন আমি তাকে পছন্দ করি, তখন আমি জি তার স্যার। কথার এক ধরনের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব। এখন বলি, দেখেন, যেখানে মান্না ভাই জোর দিলেন, প্রপারলি দিয়েছেন, আপনিও দিলেন, সেটা হলো যে নির্বাচনের কাজ তো চলছে, সংস্কার কমিশনগুলোর কাজ চলছে, ঐকমত্য কমিশন তৈরি হয়েছে, এবং এই সংস্কারগুলোর মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা এগোবো, সরকার এই দিকেই যাচ্ছেন। আমার কিন্তু মনে হয়নি সার্জিস আলম সত্যি সত্যি এটা মিন করেছেন যে আমরা নির্বাচন হতে দেব না।
বা আমরা আগে শেখ হাসিনাকে আক্ষরিক অর্থে ফাঁসিতে ঝোলাবো, তারপরেই নির্বাচনের কথা হবে, এর আগে হবে না। সত্যি সত্যি ঠিক এই কথাটাই উনি মিন করেছেন আমার এরকম মনে হয় না। সার্জিস আলমেরই বা হুম, বা এই রাজনৈতিক দলের বা ছাত্র নেতৃবৃন্দের আগের পরের আরো অনেক কথার সঙ্গে যদি মিলিয়ে দেখি, তাহলে আমার যেটা মনে হয় এরকম করেও দেখার সুযোগ আছে যে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে বিচার কি ঠিক মতো হবে। হুম। নির্বাচনের আগে যদি বিচার না হয়, তাহলে নির্বাচনের পরে নতুন একটা রাজনৈতিক দল, সেটা যদি পুরনো ধারার রাজনৈতিক দলগুলোই হয়, তাহলে কি আর নির্বাচনটা না, এই প্রফেসর বিচারটা নিউটন, হবে? আপনার কাছে কি এই কথা মনে হয় যে হ্যাঁ, এই কথাটা ওরা বলতেছেন যে ধরেন বিএনপি নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসলো, অথবা জামাত ইসলামী আসলো, অথবা মান্না ভাইরা আসলো, এরকম ভাবার কি কোনো কারণ আছে যে আওয়ামী লীগের নেত্রীর বা আওয়ামী লীগের নেত্রীর কুকর্মের বিচার তারা করবেন না? এরকম ভাবার কি কারণ না, আছে? বা বৈষম্য অনুমান করা বিরোধীর চেয়ে কম করবেন, এরকম ভাবার কি কারণ আছে? অনুমান করা কঠিন। আমি ভবিষ্যৎ নিয়ে অনুমান করা খুব বিপজ্জনক কাজ, খুবই বিপজ্জনক কাজ। কিন্তু ইতিমধ্যে আমরা নানান ধরনের কথা, নানান ধরনের রাজনৈতিক দলের বিভিন্ন নেতার কাছ থেকে শুনেছি, হুম, যেখানে নানান ধরনের ক্লু ছিল, ইঙ্গিত ছিল, ইশারা ছিল যে, আচ্ছা যেমন ধরেন জামাতের নেতা আমির সাহেব বললেন যে আমার বারবার বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলতে ভালো লাগে না। হুম, কিংবা ধরেন যে আমরা আমরা এরকম কথাও শুনেছি যে আচ্ছা আওয়ামী লীগ নির্বাচনে আসুক না, নির্বাচন করুক না। এই ধরনের কথাগুলোকে বাংলাদেশের অনেক মানুষই আহ, ওই একই রকম সুরে দেখবেন না। রাইট। তারা তা- আপনিও তা- মনে হয় জামায়াত এবং বিএনপিকে কম পছন্দ করতেছেন বলে ওই আপনার ফর্মুলাতে স্যার, যে আপনি ফালা আগের থেকেই সিদ্ধান্ত নিতেছেন, মানে ওরকম না হইতেছে কিনা? না আমার 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 কেসটা একটু একটু আমি আপনাকে রিকোয়েস্ট করব, জি, আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে রিকোয়েস্ট করব যারা আমার প্রতি একানা আগ্রহী, জি। যে আমার ব্যক্তিগত ইতিহাসটা দেখবেন। আমি যাবতীয় রাজনৈতিক দলের বিরোধী বাই ডিফল্ট। হুম, আমি যাবতীয় রাজনৈতিক দলকে বাই ডিফল্ট মনে করি হুম। যে এগুলো কর্তৃত্ব পরায়ণ কাঠামো। ওকে। দেখেন, ফলে আমার কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি কোনো রকমের কোনো পক্ষপাত নাই, হুম, কেমন? হুম, কিন্তু আমি তো একটা স্বর্গীয় কাল্পনিক জায়গায় বাস করি না। হুম, আমাকে অনেক জঞ্জাল, অনেক আবর্জনা, অনেক ভালো মন্দ মিলিয়ে একটা সমাজে বাস করতে হয়। সেখানে আমাকে ফর দ্য মোমেন্ট নানান কিছু বেছে নিতে হয়, কেস বাই কেস বেছে নিতে হয়। হুম। স্থায়ীভাবে আমি সিদ্ধান্ত নিতে পারি না যে অমুক দল অমুক ধারা সেটা ভালো, অমুক দল অমুক ধারা খারাপ। হ্যাঁ, সেই দিক থেকে যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে অবশ্যই এই এত বড় একটা গণ অভ্যুত্থান বা বৈপ্লবিক একটা গণ বিপ্লবের মধ্য দিয়ে আসা পরিস্থিতির মধ্যে যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে, তার কাছে আমার প্রত্যাশা বেশি। তার কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। ওকে। অন্যান্য রাজনৈতিক দলের কাছে আমার প্রত্যাশাটা কম। নিউটন ভাই, আমি একটা বিষয় কি জানতে চাইতে পারি যে ধরেন আমার কাছে কেন জানি মনে হয়, যেটা আমি মান্না ভাইকে বলতেছিলাম যে তার স্টেডিয়ামে গিয়ে খেলার কথা, এইটা আমার কেন জানি মনে হয় যে বারবার এ কথা বলে শেখ হাসিনার বিচারের কথা যে যেটা বলা হইতেছে, অথচ আপনি যদি অন্য পলিটিক্যাল পার্টিগুলিকে দেখেন যে বিএনপি কিন্তু গত 15 বছর 16 বছরে যথেষ্ট পরিমাণে নিপীড়িত নির্যাতিত হয়েছে, জামায়াতের শীর্ষ নেতাদের সবার মৃত্যুদণ্ড হয়েছে, যেটা তারা মনে করেন যে সেইটা অন্যায়ভাবে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রেও আপনি মনে করছেন যে তারা আসলে শেখ হাসিনার শাস্তি বা আওয়ামী লীগের শাস্তিটা কম হতে পারে, মানে এইটা কি আসলে খুব যুক্তি দিয়ে না আমি অত বিবেচনা দিয়ে ভাবার? না আমি অত সুনির্দিষ্ট করে কম শাস্তি হতে পারে, বেশি শাস্তি হতে পারে, এই জায়গাটাতে ভাবছি না। হুম, আমি ভাবছি কি, দেখেন, যে আমাদের যখন পরিস্থিতিটা বদলে যায়, যখন আমার মূল ঝোঁক চলে যায়, যেমন মান্না ভাই অলরেডি উল্লেখ করেছেন যে গণ অভ্যুত্থানের মাত্র 3 দিনের মাথা থেকে বিএনপি একবার 3 মাস, একবার 6 মাস, একবার যৌক্তিক সময় ইত্যাদি প্রসঙ্গ তুলে নির্বাচনটাকে অনেক বেশি সামনে এনেছে। সেদিন দেখলাম মাহিন সরকারকে নিয়ে ভালো মন্দ আমি বলতে যাব না, কেমন, সার্বিক মূল্যায়ন করছি না, ওনার একটা পোস্ট খুব ইন্টারেস্টিং লাগলো যে আসলে জুলাই বিপ্লবের প্রধান কর্মসূচি ছিল যে আমরা নির্বাচন চাই। তা তো না, ঠিক না? উনি একটু স্যাটায়ার করে বলেছেন। কিন্তু আমাদের যখন ঝোঁক থাকে যে আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব এবং আমরা দেশ পরিচালনা করব, এটা যদি আমার প্রধান ঝোঁক হয়ে দাঁড়ায়, তখন ওই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, ওই জায়গাটাতে আমাদের ঝোঁক কম যাবে। আচ্ছা। এটা সহজ। প্রফেসর, আমি আপনার কাছে আসছি, কিন্তু আমি প্রশ্নটা করে রাখি যে আপনার কাছে কি মনে হয় যে একটা, মানে যে যে বিষয়গুলো আমাদের চাওয়া থাকে, সংস্কার হোক, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হোক, নতুন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, সেইটা কি অরাজনৈতিক সরকারের কাছে বেশি নিরাপদ,
মানে আপনি কি বলতে চাইছেন যে প্রফেসর ইউনূস সরকারই এটা খুব ভালোভাবে করতে পারবে? একটা ভালো নির্বাচন দিয়ে আসা একটা রাজনৈতিক দল সেটা করবে না? আমি এটা একটু আপনার কাছে একটু জানতে চাই, আমি এটা মান্না ভাইয়ের কাছেও জানতে চাই, কিন্তু মান্না ভাইয়ের কাছে এটাকে আমি এখন কিভাবে বলি, যে আপনি প্রফেসর নিউটনের কথা শুনেছেন, সেই প্রেক্ষিতে যদি আপনি একটু বলতে শুরু করতেন যে কেন আর অরাজনৈতিক সরকারকে মনে হইতেছে যে আমাদের দাবিগুলি মানার জন্য তারা বেশি করে, মানে বেশি এফেক্টিভ হবে বা বেশি ভালো করে এটা পারবে। মানে কমনলি একটা জিনিস দেখেছেন তো, যে আমাদের দেশের লোক মার্শাল খুব পছন্দ করে, মার্শাল হলে খুব খুশি হয়। অতীতে দেখেছেন আইয়ুব খানের মার্শাল সমর্থন করেছে, জিয়া রহমান, এরশাদ ইত্যাদি ইত্যাদি সমর্থন করেছে। কেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের পলিটিক্সের মধ্যে দুর্বৃত্তায়নের মাত্রা তো বেশি, ফলে মানুষ রাজনীতিকে উপায়ন্তরহীন অবস্থায় সমর্থন করে, ভোট দেয়। কিন্তু যখন শাহাবুদ্দিন সাহেবের মতো একটা লোক প্রেসিডেন্ট হয়, তখন বলবে ওইটাই ভালো, কারণ ওর তো কোনো স্বার্থ নাই, সে তো আরেকবার ইলেকশন করছে না। আজকে ধরেন যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, তখন মানুষ মনে করছে ওর তো কোনো স্বার্থ নাই, সে তো সামনে ভোট করবে না, সে তো আরেকবার প্রধানমন্ত্রী হতে চায় না। এবং দ্যাট ইজ এ ফ্যাক্ট, ডক্টর ইউনূস যেটা চান তা মনে হচ্ছে না তার আচরণে উচ্চারণে, ফলে তার প্রতি তার বিশ্বাস আস্থা বেশি থাকবে, এটা স্বাভাবিক। আর একটা হচ্ছে যে শুরুটা যেরকম করে হয়েছে, এত বড় একটা জালিম সরকার উৎখাতের পরে যিনি আসছেন, এবং তার আবার এত আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সুনাম ইত্যাদি, আর যে চুরি বাটপারি ডাকাতি লুটপাট এগুলো তো নাই, করেননি তিনি, এখনো করছেন না, কখনো করবেন না। সেই হিসেবে তিনি রাজনীতিবিদদের চাইতে কিছু বেশি পয়েন্ট পান, এটা হলো রিয়ালিটি। এইটাই সঠিক কি বেঠিক এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, কারণ আলটিমেটলি তো রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ। যিনি রাজনীতি জানেন না, তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন, গঠন করতে পারবেন, রাষ্ট্রকে অন্য জায়গায় নিতে পারবেন কি পারবেন না, সেটা আর এক বিতর্ক, আমি সেটা করছি না। কিন্তু মানুষের চিন্তার এই প্যাটার্নটা এরকম আছে। না আর মানে ভাই, আরেকটা আমি হচ্ছে, আমি আমি শুধু প্যাটার্নটা বোঝার জন্য, যে আপনি বলতেছেন যে প্রফেসর ইউনূস যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হইতে চান না, সেহেতু তার পক্ষে অন্য আহ, কিছু করা কঠিন, যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতো আর কি, যাদের আরেকবার প্রধানমন্ত্রী হইতে হবে, দলের কাছে রাজনীতি করতে হবে। কিন্তু আমার কাছে মনে তো হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না, প্রফেসর ইউনূসের তো অন্য স্বপ্ন, অন্য উদ্দেশ্য, চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের। মনে করছে না মানুষ এটা, আচ্ছা। মানুষ এটা মনে করছে না, কারণ উনি তো ইলেকশনে দাঁড়াবেন না, বলে দিয়েছেন উনি তো পার্টি করছেন না। হুম। নতুন যে পার্টি হয়েছে সেই পার্টির উনি কিছু নন, হুম। তাহলে ওনার সে উদ্দেশ্য নাই। বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন, অনেকের নাম বলতে পারি আমি, এই 3-4 জন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ দিলে, তারাও কোনো সময় এরকম আগ্রহ দেখাননি যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন করার চেষ্টা করবেন। বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে, তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন, স্যার কোথায় দিয়ে আসে, আগে আমরা ব্যক্তিগতভাবে যাই করতাম, অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার হিসেবে আপনি যে বেতন দেন তার থেকে অনেক বেশি সেটা। অতএব তারা কমফোর্টেবল, এটা বোঝাতে চেয়েছে। মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস করছে যে হ্যাঁ, ওরা যাই করুক না কেন ক্ষমতা নিয়ে লড়ালড়ি করবে না। কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে সে মনে করে ও আওয়ামী লীগ করে, তাহলে তো নিশ্চয়ই সে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই। ও বিএনপি করে, তাহলে তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে, দরকার লাগলে আমাদেরকে ভুল বোঝাবে। এই রকম ধারণা প্রতিষ্ঠিত, সেটাই আছে। এবং এই কারণে আমি বলছি, ধরেন আমি যে প্রশ্নটা করেছিলেন না, ওটার মধ্যে একটু যাই, যদি এটাতে আমার কথা হয়ে থাকে। কেন আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো না খারাপ, সেই ব্যাপারে 55% মানুষ মনে করছে না আগের চেয়ে ভালো। এটা কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি করলে হয়তো এটা ঠিকও হতে পারে, কারণ যে 2-1টা নিউজ আসছে, যাই আসছে খুবই ফোকাসড হইতে আসছে। আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল, একদম সয়লাভ ছিল, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা। সেই তুলনায় 55-45 মেবি জাস্টিফাইড। আর একটা বিষয় হচ্ছে, তখনকার যে সমস্ত দুর্নীতি, অন্যায়, লুটপাট বা চুরি ডাকাতি, হাইজ্যাক এগুলো হতো, অনেকেই মনে করতো যে পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্টেই এগুলো হয়, নেতাদের সাপোর্টে এগুলো হয়। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন, তারা এই ব্যাপারে কোনো রকম সাপোর্ট দেন বলে তারা মনে করে না, পরে এক ধরনের ইমিউনিটি তারা তো পেয়েই যাচ্ছেন। এই কারণে এরকম হয়েছে যে মানুষ ওইটা মনে করবে। যেমন ধরেন আর একটা স্টাডি হয়েছে না, আগে কি জাতীয় সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় সংসদ নির্বাচন। প্রথম আলোর একটা সার্ভে বলছে 64% হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তো এখন ওটার ভিত্তিতে কি সিদ্ধান্ত হয়ে যেতে পারবে এর সাথে পলিটিক্স কিভাবে যুক্ত,
মানুষ এখানে কিন্তু রাজনীতি আছে না। মানুষ দেখছে যে আমি আমার ডেথ সার্টিফিকেট পাই না, তারপর ব্যবসা করবো তার জন্য পাই না, আমার আরো যে সমস্ত সোশ্যাল মানে দরকার আছে, সার্টিফিকেশন বা অন্য কিছু, এটা তো পাচ্ছি না যেহেতু আমার কোনো সরকার কিন্তু নেই। মানে সে ভাই আপনার কাছে মনে হয় না যে এইসব জরিপের অনেকখানি হচ্ছে মতমোরল বা ওপিনিয়ন লিডার দ্বারা প্রভাবিত? কারণ হ্যাঁ, হতে পারে। অনেকে তো এই কথাও বলতেছেন যে পলিটিক্যাল লিডাররা না আসলে বা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে এই যে নিরাপত্তার ব্যাপারটা বা নিরাপত্তা বোধের ব্যাপারটা সেইটা আসলে ঠিক হবে না। সেইটা আসলে কারণ এই সরকার কোনো মতে একটু সময়টা পার করে দিচ্ছে, হয় না, ক্রিজে বল ঠেকাইলাম, ডাক করলাম, সময়টা পার করে দিলাম। মানে মানে ওরকম আমারও মাঝে মাঝে মনে হয়, কিন্তু আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই না। কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে তারা ইতিমধ্যে তারা 6টা কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন, আমি জানি না খালেদ আপনি পেয়েছেন কিনা, জি। পরে বোঝা যায় তো যে তারা পরিশ্রম করেছেন, পড়াশোনা করেছেন। পুরা প্রপোজাল আপনি অ্যাগ্রি না করেন, কিন্তু এইটা পুরা জাতিকে, আপনি কল্পনা করেন, পুরা জাতিকে কনস্টিটিউশনের বিতর্কের মধ্যে চাপিয়ে দিয়েছে। যারা পার্লামেন্টের মেম্বার তাদের 50% হয়তো কনস্টিটিউশন ঠিক মতো পড়েনি অতীতে। এখন আপনার চায়ের দোকানে পর্যন্ত কনস্টিটিউশন, না নির্বাচন প্রক্রিয়া। এটা তো একটা মানে আপনার কাছে ঠিক পাঠ মনে হয় কিনা, এটা তো একটা ঠিক মানে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল এনজিওগুলির থেকে শুরু করে নতুনকার এনজিওর কাজে এগুলা যে কমিশন করবে, রিপোর্ট করে সেটা নিয়ে আলোচনায় রাখবে। কিন্তু শেখ হাসিনা তো সংবিধান দেখে দেখে মানুষের উপর অত্যাচারটা চালায় নাই, সংবিধানটার প্রতিপক্ষ করা হয়েছে, সংস্কারের কথা বলা হয়েছে, এটা আর একটা পলিটিক্যাল গভর্নমেন্টই তো করতে পারতো বা করা উচিত ছিল। কেউ কেউ এরকম বলে থাকেন আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট তো করেনি, না মানে এরা করছে। এবারে পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে সেই চাপ আমরা রাখতে পারতাম যে সংস্কার কমিশনটা করো, হ্যাঁ, এবং হ্যাঁ, সেই হতে সংস্কার পারে। কমিশন করে আজকে প্রদেশ, কালকে উপদেশ, এটা কিরকম মানে এটা তো মানে যাইছে তাই মানে যখন মানে যেটা আপনি- মনে হয়েছে মানে ভাই আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলি দেখছি, সেটা প্রশাসনের সংস্কার কমিশন হোক, সংবিধান সংস্কার কমিশন হোক, প্রতিটা জায়গায় মানে আমি বলবো যে নভিসি ভাবে সেই সংস্কার কমিশনগুলি রিপোর্ট করছে অনেকগুলি জায়গায়, প্রতিটা জায়গায় আমি যদি আমি মানছি, নাম- আমি মানছি, কিন্তু সবগুলোই তারা, যেমন ধরুন কনস্টিটিউশনের যে এবং মানবে আমি আরেকটু যোগ করি, maximum এগুলি গুলো করতে আমি পরিশ্রম disagree লাগে না, করি। আমি আরেকটু যোগ করি, এগুলি করতে পরিশ্রম লাগে না। এই যে একজন প্রফেসর এখানে আসেন, তার কাছ থেকে আমি শুনবো এগুলি করতে পরিশ্রম লাগে না, যেইভাবে এই কাজগুলি হয়েছে সেগুলি স্যাররা, আমাদের স্যাররা, এই যে নিউটন স্যার আছেন, আমাদের ক্লাসরুমে এর চেয়ে বড় বড় ইয়া দিতেন আসলে। যাই হোক মানবে আপনি বলেন। না, আমি আমি বলছি যে আগে পলিটিক্যাল পার্টিগুলো করি, এরা করছে, সেই করছে যে সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না? একটা তো কথাই চালু হয়ে গেছে, সে হচ্ছে যে বাবা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে। ধরেন এরা পুরোটা করতে পারলো না, দেখা গেল এন্ড অফ দি ডে যে এদের 80% জিনিসই ট্র্যাশ হয়েছে, কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল, পরে যারা আসবে তারা আবার এটা কন্টিনিউ করতে পারে। সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিতে হবে, বিকজ আমি মনে করি যে এটা দিয়ে পুরা জাতিকে একটা থিওরিটিক্যাল ডিবেটের মধ্যে, একটা ইথিক্যাল ডিবেটের মধ্যে, মানে একটা জ্ঞানের চর্চার মধ্যে নিয়ে যেতে পেরেছে। আগে এটা ছিলই না। মানে ভাই আপনি যখন বলছেন আমি ধন্যবাদ দিচ্ছি, তবে এই বিষয়টা আমি একটু প্রফেসর নিউটনের কাছে একটু জানতে চাইতেছি যে প্রফেসর নিউটনের যে জি। কমিশন সংস্কার করা, এর মধ্যে থেকে আমরা কি পাচ্ছি? আসলে আমার মূল প্রশ্নটা আপনার কাছে ছিল হচ্ছে যে বা যে প্রশ্নটা আমি আসলে করতে চাইছিলাম বা যে প্রশ্নটার মধ্যে আমি আসতে চাইছিলাম যে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে নিরাপত্তার অভাব বোধটা অনেক বেশি তীব্র হইতেছে। কোথাও আসতেছে মব, কোথাও আসতেছে তৌহিদি জনতা, কেউ আমাকে সিগারেট খাইতে দেখলে ধরে মারতেছে, কেউ হলো আয়সা বকতেছে, মেয়েদের জন্য আলাদা রকম একটা আইন কানুনের করার কথা বলতেছে, কেউ আবার গিয়া মাজার মুটটা ভাঙতেছে, আবার কেউ গিয়া আরো একটা ভালো কাজও করতেছে, সবাই মিলে। এগুলি আপনি আসলে কিভাবে দেখেন? সরকারের ব্যর্থতা হিসেবে দেখেন কিনা, সরকার অন্য কোনো কিছু করতে পারতো বলে দেখেন কিনা? খালেদ, মান্না ভাইয়ের কাছে আপনি যাওয়ার আগে আমাকে যেটা শেষ প্রশ্ন করে রেখে গিয়েছিলেন, যে মান্না ভাইয়ের কাছ থেকে ফিরে এসে জি ওটা জি জি। যেন বলি, সেটা ছিল যে অরাজনৈতিক সরকার পারে এই কিনা? ধরনের জি। কাজগুলো কতটুকু করতে পারে না করতে পারে। এখানে আমি একটু সতর্ক থাকতে চাই। রাজনৈতিক সরকার কথাটার অর্থ আর দলীয় সরকার কথাটার অর্থ একই না। এই সরকার রীতিমতো রাজনৈতিক সরকার, এটা কোনো অরাজনৈতিক সরকার না। একটা সরকার পরিচালনা, একটা রাষ্ট্র পরিচালনার কাজ কখনোই অরাজনৈতিক হতে পারে না। এটা ইট ইজ ভেরি মাচ পলিটিক্যাল। এটা দলীয় সরকার না, এটা আমরা একটু যেন খেয়াল রাখি। ওকে। এত বেশি পলিটিক্যাল সরকার আমরা অতীতে পাইনি। এই যে মান্না ভাই দারুণ বলেছেন যে দেখেন, সংস্কার প্রশ্নটা, রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা সত্যি সত্যি রাষ্ট্র পরিচালকেরা, সরকার সিরিয়াসলি করছেন।
কাজটা করছেন, এটা আমরা অতীতে কখনো করিনি, এটা আমাদের ইস্যুই ছিল না। অথচ আমাদের বাচ্চারা 2018 সালে বলছিলেন যে রাষ্ট্র মেরামত লাগবে। নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে তারা বলছিলেন যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, স্কুলের ছেলেরা আমাদেরকে বলেছিলেন, তাই না? এবং সেখান থেকে কিন্তু ওই বলতে গেলে এটা একটা ন্যাশনাল এজেন্ডা হয়ে আছে। যে আমি প্রথমে 1 নম্বর যেটা বলবো যে এটা অরাজনৈতিক সরকার না, এবং বাংলাদেশের ইতিহাসে, অতীতের ইতিহাসেও এই প্রথম গোটা কনস্টিটিউশনাল রিফর্মের প্রশ্নটা এত সিরিয়াসলি, এত বেশি পলিটিক্যালি মানুষের জনতার মধ্যে পর্যন্ত এসেছে। স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সিরিয়াসলি কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন। কেমন, এটা আমরা ইগনোর করতে পারছি না। এবং সংস্কার কমিশনগুলো পরিশ্রম হয়েছে কিনা, খালেদ আপনি বলেছেন, সেটা বড় প্রশ্ন না। গায়ে গতরে পরিশ্রম, মাথার পরিশ্রম, সেটা এক জিনিস। আর রাজনৈতিক তাৎপর্য, সেটা আর একটা জিনিস। এনজিও গুলো যেভাবে রিপোর্ট তৈরি করে, যেভাবে রিপোর্ট পেশ করে, সেগুলোর এক ধরনের পরিবেশ, এক ধরনের প্রেক্ষাপট আছে। আর এখন যে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গগুলো হচ্ছে, এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অনেক বেশি সিগনিফিক্যান্ট। সবচাইতে বড় এনজিওরও কোনো একটা রিপোর্ট তৈরি করা এর সঙ্গে তুলনীয় না। আচ্ছা, এরপরে মব এবং আইন শৃঙ্খলার প্রশ্নটা আপনি এনেছেন। দেখেন, আমি দেখছি কি যে এবারের গণ অভ্যুত্থানের পরে আমাদের গোটা সামাজিক রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে মব প্রসঙ্গটা একটা নতুন শব্দ হিসেবে যুক্ত হয়েছে গণহারে, মানে গণ লেভেলে। এখন ইংরেজিতে আমরা যখন মব টব বলি না, কে কি বোঝেন আমি ঠিক জানি না, কিন্তু আমাদের এখানে গণপিটুনির ইতিহাস অনেক পুরনো। আমাদের এখানে চোরকে পিটিয়ে মেরে ফেলা অনেক পুরনো। যেমন ধরেন যে অনেক বেশি মাথা খাটিয়ে, অনেক বেশি ডেলিকেটলি, সূক্ষ্মভাবে মিনা কার্টুন তৈরি হয়েছিল মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য। মিনা কার্টুনের আমার মনে আছে, আমার মনে দাগ কেটে গেছে। আমি আমার তখন একদম ছোট্ট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা, তাকে নিয়ে দেখছিলাম। প্রথম পর্বেই একটা চোরকে লাউ চুরি করার জন্য, একটা চোরকে গোটা গ্রামবাসী ধাওয়া করে। এমন এগুলো আমাদের সমাজের মধ্যে, আমি শুরুতে যে অদৃশ্য লীগ প্রসঙ্গে যেটা বললাম, আমাদের গোটা সমাজ কাঠামোর মধ্যে, আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের ব্যক্তিগত চিন্তা প্রণালীর মধ্যে অনেক মুশকিল আছে। আচ্ছা, তার মধ্যে এরকম এই জিনিসগুলো আছে। আমি 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 আরেকটা প্রশ্ন জি তুলেছেন, জি জি একটু স্যার, বলে শেষ, নিই আমি। জি জি সেটা হলো যে এই যে মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে, আমি বলি কি, দেখেন, এটা তো খুব খারাপ কাজ হয়েছে, অকল্পনীয় খারাপ কাজ হয়েছে, তাই না? এখন এটা এমন না যে এটা জুলাই অভ্যুত্থানের পরে প্রথম ঘটলো, অতীতে কখনো ঘটে নাই। এবং এখানে সিগারেটটাও ইস্যু না। আমাদের দেশে সবচাইতে প্রগতিশীল বলে যে লোকগুলো পরিচিত, যারা নিজেদেরকে মনে করেন যে আমরা প্রগতিশীল না, তারা উঠতে বসতে ওই শব্দটা ব্যবহার করেন, বা আমরা, আমি বলছি কি, একদম আমাদের জেএমবি, আমাদের জনযুদ্ধ, আমাদের লেফট আন্ডারগ্রাউন্ড পার্টি, আমাদের কমিউনিস্ট লেফট পার্টিগুলো, আমাদের আওয়ামী লীগ, আমাদের বিএনপি, আমাদের জামায়াতে ইসলামী, সবগুলো পলিটিক্যাল পার্টির আপনি নেতাদের ফ্যামিলিতে যদি ঢোকেন, দেখবেন মেয়েদের অবস্থাটা কি। আমাদের কি গরিব, কি গরিব, কি বড় লোক, কি গ্রামের, কি শহরের, কি এই ধারার রাজনীতি, কি ওই ধারার রাজনীতি, সমস্ত ক্ষেত্রে আমাদের পরিবারগুলোর মধ্যে আমাদের মেয়েদের অবস্থা খুব খারাপ। রাইট। আমাদের পরিবারগুলোর মধ্যে বল প্রয়োগ একটা সাধারণ কথা। উন্মাদের একটা কার্টুন চালু হয়েছিল, স্লোগান হয়ে গেছিল, আপনার মনে থাকবে, সবার মনে আছে, মায়ের উপরে ওষুধ নাই। রাইট। এটা হচ্ছে, আমরা মনে করতাম যে আমাদের স্কুলের সেই টিচারটা ভালো, যে ছেলে মেয়েদেরকে মারে, ওকে, কেননা মানুষ করার জন্য মারতে হবে। এই যে ব্যাপারগুলো দেখেন, বল প্রয়োগ নিয়ে, নারীর প্রতি অ্যাটিটিউড নিয়ে, এগুলো আমাদের পুরনো রোগ, এগুলো দীর্ঘ মেয়াদে আমাদের কাজ করতে হবে। প্রফেসর নিউটন, আমি দুটো বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা, আপনাদেরকে রাজনৈতিক সরকার বলেছেন কিন্তু নির্দলীয় সরকার বলেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যেমন বলছেন যে এই সরকারের মতো এত বেশি রাজনৈতিক সরকার আসলে অতীতে কখনো দেখা যায়নি, সেই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে কই যে এই সরকারের মতো দলীয় সরকারও আসলে খুব বেশি আসলে দেখা যায় নাই, যারা আসলে মার্কা না নিয়ে আসছেন, অনির্বাচিত দলীয় সরকার। যেমন প্রফেসর ইউনূস রাষ্ট্র ক্ষমতার মানে ক্ষমতা নিয়েই প্রথমেই বলছেন এই ছাত্ররা তাদেরকে নেতৃত্ব মানে নিয়োগ দিয়েছেন, তারপরে প্রফেসর ইউনূস বেছে বেছে এমন সব লোককে নিয়োগ দিয়েছেন যারা একটা ঘরানার, একটা জায়গার এবং উনার পছন্দের মানুষ, এবং এটাকে আমি একটা খুবই খুবই বাছাই করা একটা দল বলতে পারি। এবং সেই দলটা যে একটা দল সেটা বোঝাও যাইতেছে নানা রকম ভাবে। তো আপনি এটাকে কেমনে এটারে মানে মানে নির্দলীয় বলতে চান আমি জানি না, এটা নিয়ে আপনি আর 2 লাইন বলবেন কিনা। আর আপনি মব প্রসঙ্গে হোক, আপনি অতীতের কথা বলছেন, আমাদের মেয়েদের প্রতি ব্যবহারের কথায় আপনি অতীতের কথা বলছেন, সব কথাই কিন্তু তো আমরা তাহলে অতীতের জায়গার থেকেই আসলে বলতে পারবো।
এই জায়গাটা নিয়ে আরেকটু বলবেন কিনা, এই দুইটা প্রসঙ্গে আবার না, একটু। এটা অতীত বলি নাই, এটা মেয়েদের প্রশ্নে আমি অতীত বলি নাই, হুম, মবের প্রশ্নে অতীত বলি নাই। আমি বলছি যে এটা আমাদের সমাজের গড়নের মধ্যে, আমাদের পরিবারের গড়নের মধ্যে আছে, গরম। বর্তমানেও আছে, অতীতেও আছে, আগামী অনেক দিন পর্যন্ত ভবিষ্যতেও এটা থাকবে। আমরা যদি অনেক বড় করে প্রশ্নগুলোকে নিয়ে হুম, শিক্ষামূলক কাজের দিকে না যাই, আমরা যদি নতুন মূল্যবোধ তৈরি করতে না পারি, তাহলে আমরা এই মুশকিলগুলোর মধ্যে থাকবো। এই হুম, মুশকিলগুলো শুধু বাংলাদেশের মুশকিলও না। হুম, আচ্ছা, ফলে এটা অতীত ভবিষ্যতের প্রশ্ন না। নির্দলীয় শব্দটা আমি কিন্তু বলি নাই হুম, এখানে। আমি অনির্বাচিত শব্দটাও বলিনি। হুম, আমি বলেছি যে রাজনৈতিক সরকার এবং দলীয় সরকার, এই দুইটা ধারণার মধ্যে পার্থক্য আছে। হুম, তার মানে আমি এটা বলিনি যে এটা নির্দলীয় সরকার, আমি এটাও বলিনি যে এটা অনির্বাচিত সরকার। হুম। নির্বাচিত অনির্বাচিত, ভোটের মধ্যে দিয়ে নির্বাচন এক আমি ধরনের যদি এখন নির্বাচন। প্রশ্ন করি যে আপনি এটাকে মানে দলীয় সরকার মনে করেন কিনা? আমি বলবো যে সুনির্দিষ্ট একটা রাজনৈতিক দলের এটা সরকার না, হুম, হুম, সুনির্দিষ্ট একাধিক রাজনৈতিক দলের এটা সরকার না, হুম, কিন্তু এটা তো নিজে একটা দল, গ্রুপ, হুম, এটা একটা গোষ্ঠী, তাই না? এ সেট অফ পিপল। ফলে আমি কি নামে ডাকবো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমার পয়েন্ট যেটা ছিল যে এটা খুব রাজনৈতিক সরকার, হুম, এবং একদম রাষ্ট্র পরিচালনার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের যে গোড়ার আইনি কাঠামো, সেইটা ধরে এরা টান দিচ্ছেন। হুম। এই অর্থে বলছি সংস্কারের কাজে হাত দিচ্ছেন, এই অর্থে বলেছি যে এটা অনেক বেশি রাজনৈতিক সরকার। ওকে। দলীয় কি দলীয় না, এটা অত বড় প্রশ্ন না, কিন্তু এটাকে আমি অনির্বাচিত একটা শব্দ দিয়ে, এক বিশেষণ দিয়ে বলে যেতে রাজি না। এটা একটা বিপ্লবের মধ্য দিয়ে, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়ে ওঠা একটা সরকার। এটাও একটা নির্বাচনের প্রক্রিয়া, এটারও একটা ভ্যালিডেশন আছে, লিগ্যাল ভ্যালিডেশনও আছে, এটার একটা বৈধতা আছে, তাই না? তা সেই ক্ষেত্রে কি যদি আমি এই কথাটার মধ্যে থেকে একটু আমার খটকা লাগে এই জায়গায়, যে বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটা সরকার, তো মানে এই সরকারটারে কে চুজ করলো? মানে শুধু ডক্টর ইউনূসকে চুজ করা হয়েছে, বাকি জনরে ডক্টর ইউনূস চুজ করছেন, ব্যাপারটা কি এরকম, নাকি সব পুরো সরকার ব্যবস্থাটাকেই চুজ করছে বিপ্লব যারা করছে তারা সবাই? দেখেন, আমি তো অনেক দূরে থাকি ঢাকা হুম, শহর থেকে। হুম, আমি দূর থেকে দেখার সুবিধাও আছে, অসুবিধাও আছে। তা আমি আমার সুবিধার জায়গাটাই আমাকে ভাবতে হবে, কারণ হুম, আমাকে তো দেখতে হয়, দূরে থাকলেও আমাকে তো বোঝার চেষ্টা করতে হয়, ভুল হোক ঠিক হোক, তাই না? হুম, দূর থেকে আমি যেটা দেখেছি সেটা হলো যে এই সরকারটা অদ্ভুতভাবে, খুব লুজলি, কিন্তু অদ্ভুতভাবে ব্যালান্সড একটা সরকার। এই এটা প্রথম আমরা একটা এমন সরকার দেখছি যে সরকার এক অর্থে বলতে পারেন শিথিল। ওকে। ওই যে মান্না ভাই বলেছেন যে এই প্রফেসর প্রথম নিউটন, আমরা প্রফেসর নিউটন, আমাদেরকে একটা মিনিট সময় দেবেন, মান্না ভাইকে আবার আরেকটা অনুষ্ঠানে চলে যেতে হবে, সেই জন্য এই প্রসঙ্গে একটু মান্না ভাইকে আমরা শুনি, তারপর আমরা একটু আসবো। জি মান্না ভাই, আপনি একটু আমাদের একটু বলবেন যে আসলে এই বিপ্লবের সরকার, সংবিধান সরকার, এটা নিয়ে আপনার টেকটা আমরা। না, এগুলো বিপ্লবী সরকার তো নয়। এই জায়গাতেই আসলে খুব বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এবং তারই জের আমরা এখনো টানছি, অন্তত যারা যারা দায়িত্বে আছেন, শাসন করছেন বা পরিচালনা করছেন, তাদের মধ্যে আছে। খেয়াল করে দেখা ইয়ে খালেদ, জি। সরকারটা চলে গেল 5 তারিখে, পরের সরকার আসলো 8 তারিখ। হুম, এই 3 দিন ধরে আমরা যে চেষ্টা করেছি, সেই চেষ্টার মধ্যে অন্যতম কাজ কি করা হয়েছে, যে সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট যেহেতু ছিলেন, তিনি, প্রেসিডেন্টকে রাখা হয়েছে এবং তিনি সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চেয়েছেন, এখন আমি কি করতে পারি। হুম, পুরো জিনিসটাকে কনস্টিটিউশনাল শেপ দেওয়া হয়েছে, হুম, ক্যারেক্টার দেওয়া হয়েছে, সেই অনুযায়ী গভর্নমেন্টটা হয়েছে। আপনি যে জিজ্ঞেস করলেন না যে এই গভর্নমেন্টটা কে করেছে, ডক্টর ইউনূসকে বুঝলাম ছাত্ররা চেয়েছে, হুম, বাকি অ্যাডভাইজারদের কে নিয়েছে। আমাদের কনস্টিটিউশনের মধ্যেই ছিল যে অন্তর্বর্তী সরকারের প্রধানটাকেই নির্বাচন করা হবে, হুম। প্রধান বাকি উপদেষ্টাদের মনোনয়ন দেবেন বা ওকে। নিয়োগ দেবেন, যেরকম করে বলেন, সেটাই করেছে। তার মানে কমপ্লিটলি এটা একটা কনস্টিটিউশনাল প্রসেস ফলো করেছে। তো আপনি কনস্টিটিউশনাল প্রসেসও ফলো করবেন, আবার বলবেন যে আমি বিপ্লবও করেছি, হুম, এটা কি হলো নাকি? হুম, আর বিপ্লবের মধ্যে যেরকম করে ধরেন ট্রেডিশনালি একটা ক্লাস কোশ্চেন থাকে, এখানে তো সে ক্লাস কোশ্চেন দেয়। হুম, এটা জাস্ট পাওয়ার ট্রান্সফার ফ্রম মানে সেম ক্লাস, হুম, একই রকম দৃষ্টিভঙ্গি নিয়ে। এই দৃষ্টিভঙ্গির দিক থেকে কি হয়েছে, ওরা খুবই অন্যায় করেছিল, লুটপাট করেছিল, আমরা ভালো একটা দেশ করতে চাই। হুম। যারা আসছেন তারা সেই কথা বলেছেন, এই তো। মানে ভাই, আপনার কাছে কি মনে হয় যে আপনি যেহেতু চলেই যাবেন, এটা একটু এটা এই প্রশ্নটা একটু করে রাখি, যে আপনার কাছে কি মনে হয় যে আমরা যেই স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের অনুবাদ এই সরকার করতে পারছে? মানে এই 6 মাস
প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংস এরকম বলছেন, প্রফেসর ইউনূস বলছেন যে আসলে তো আইন শৃঙ্খলার তিনি কোনো অবনতি দেখেন না, বিবিসি সাংবাদিক আবার তাকে দেখানো হলো যে 50% ডাকাতি বাড়ছে, সেটারও উনি একটা জবাব দিলেন। আপনার কাছে কি মনে হয় ফার্স্ট ইনিংস আর সেকেন্ড ইনিংসের মধ্যে আপনি মানে কি- এইটা হলো তারা চেষ্টা করছে যে আমি মনে করি, কিন্তু দে আর নট এক্সপেরিয়েন্স। এইটা খালেদ আমাদেরকে বুঝতে হবে যে আপনি এখন সবচেয়ে ভালো ক্রিকেট খেলোয়াড়টাকে ফুটবল খেলার মধ্যে নামিয়ে দিয়েছেন, তো উনি ভালো ফুটবল খেলবেন কিভাবে? সেটা তো উনি পারবেন না, পারছেন না। কিন্তু উনি কতগুলো মূল্যবোধের মতো একটা জায়গায় তৈরি করেছেন, এইটা অ্যামেজিং। মনে করেন না যে 7 পাস 8 পাস পরে আপনি যদি মনে করেন যে অনেক ব্যর্থতা আছে, তারপরে মানুষ তাকে সমর্থন করে, মানুষ এরকম গভর্নমেন্ট চাচ্ছে, মানুষ কমফোর্টেবল ফিল করে। এবং উনি যেটা সাক্ষাৎকারে বলেছেন যে মানুষের তো আস্থা আমার প্রতি আছে, সেই আস্থা কিন্তু মানুষের আছে। প্রতিদিন প্রেস ক্লাবের সামনে আপনার এই যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, বিভিন্ন পেশার লোক চাকরিজীবী আন্দোলন করছে, প্রতিদিন সকালে বিকেলে বা রাতে গিয়ে বক্তৃতা করছি। কিন্তু তারপরেও তারা আবার ডক্টর ইউনূসের কাছে যাচ্ছে। তার মানে হচ্ছে যে তারা চেষ্টা করছেন যতখানি নিতে পারছেন। বহু ব্যর্থতা আছে তাদের। আমি জানি না আপনার সাথে নাকি কাকে, আমি 2-3 মাস আগে আমাকে জিজ্ঞেস করেছিল যে কত পার্সেন্ট সাকসেসফুল এরা। আমি তখন বলেছিলাম এরা 40% সাকসেসফুল হতে পারে ম্যাক্সিমাম। আমি একই কথা এখনো বলবো। কিন্তু ধরেন একটা দুটো ভালো স্ট্রোকে তারা এইটা 60-70-তে উঠে যেতে পারে, এই সম্ভাবনা আছে। যদি তারা সাকসেসফুলি সংস্কারের ডায়লগ কমপ্লিট করে এটা একটা এক্সিকিউশন করতে পারেন, দ্যাট উইল বি বিগ লিপ। যদি পারেন, পারবেনই না তা বলবো কেন, পারবেই যে তাও বলতে পারবো না, বিকজ ওই যে সমস্যাটা আছে, আলটিমেটলি গভর্নেন্স ইজ পলিটিক্যাল। এটা Okay. অবশ্য নিউটন সাহেব বললেন তো, ওইটা গভর্নমেন্ট মানতে চায় না, পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে যায় না, কথাবার্তা বলে না, রাজনীতিবিদদের সাথে কথা বলে না, বিভিন্ন জায়গাতে বক ডাউন হয়ে যাচ্ছে। কিন্তু এবং তাদের কিন্তু ওরকম মানে ভাই ব্যর্থতা এটাতে মেলা তো আছে। উনাদের আর কেমনে দোষ দিবা? আপনারা তো কোনোদিন কোনো বিষয়ে একমত পোষণ করেন নির্বাচনের আসন ভাগাভাগি ছাড়া? না করি তো, হ্যাঁ, আমরা এই যে এই গভর্নমেন্টকে এগ্রি করছি এতদিন ধরে। ওকে। অবশ্য বলতে পারেন খুব একটা ঠাগায় পড়ে গেছি, যদি বলি তোমাকে মানি না, আর উনি যদি বলেন ঠিক আছে আমি কালকে চলে গেলাম, তখন করবো কি? ওই আচ্ছা, সরকার ঠিক আছে। বাবু আর একটা। তো এইসব কারণে তো হচ্ছে। মানে ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা আপনাকে থ্যাংক ইউ। প্রফেসর সেলিম রেজা নিউটনের যে মানে অসমাপ্ত কথা একটু শুনতে চাই। আমাদের দর্শক বাকি ওরা আমি শুনতে পারলাম না, এটা দুঃখজনক, কারণ না, আপনাকে ধন্যবাদ। যে ভেরি নাইস হ্যাঁ, অ্যাকচুয়ালি। প্রফেসর নিউটন এটা আসলে মান্না ভাইও বললেন, আমাদের দর্শকরাও বলতেছেন, পুরোটা প্যারাফ্রেজ করে এরকম দাঁড়ায় যে দিন শেষে ইউনূস সরকার মন্দের ভালো, আবার কেউ কেউ বলছেন যে না, ডক্টর ইউনূস সরকারকে আসলে অনেক বেশি রাজনৈতিক দলগুলির সাথে ঐক্যমত ডায়ালগ এগুলিটা শুরু করতে হবে, আসলে ঐক্যমত ভিত্তিতে ডায়ালগ, যেটা উনি বলেছেন। আচ্ছা, মান্না ভাই চলে যাচ্ছেন, আমি একটু বলে নিই। জি, শুনতে পাবেন না হয়তো, আমি জানি না যে জি, খুবই সেন্সিবল আলোচনা মান্না ভাই করলেন। আমরা দুজন কতখানি এগ্রি করলাম না করলাম সেটা বড় কথা না। আমার খুব ভালো লাগলো যে একটা সিনিয়র সিটিজেন খুবই সেন্সিবল জি। আলোচনা করলেন। আজকের আলোচনাটাই আসলে অনেক বেশি মানে সেরকমই ঠিকই, হয়েছে যে মানে ঠিক, জি, ঠিকই, জি, ঠিকই। প্রফেসর নিউটন। আচ্ছা, আপনার প্রশ্নে আসি। জি, সেটা হলো যে আমি বলবো কি যে এই সরকার মন্দের ভালো, এই সরকার কতটুকু ভালো, আমি আমি মান্না ভাইয়ের মতো বা অনেকের মতো ওরকম রেটিং এ যাব না। হুম, আমি বলবো কি যে একটা দেশের, একটা সমাজের, একটা রাষ্ট্রের ওপরে আমাদের ভরসা থাকতে হয়, একটা ভরসার জায়গা থাকতে হয়। আমরা সুদীর্ঘকাল পরে এমন একটা সরকার পেয়েছি যাদের উপরে ভরসা করতে পারি। তারা কতটুকু ব্যর্থ হয়েছেন, কতটুকু সফল হয়েছেন, সেগুলোর পেছনে কি কি কারণ আছে, সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে যদি আমরা দেখি, তাহলে এক রকমের সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। আর যদি ওপর ওপর দেখি, তাহলে আরেক ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। কিন্তু আমাদের ভরসা করার একটা জায়গা হয়েছে কেমন, আমরা এই প্রথম একজন সরকার প্রধানকে পেয়েছি যিনি নরম গলায় কথা বলেন। হুম, এটা অকল্পনীয়। একজন ডিসি, একজন একজন উপজেলা নির্বাহী অফিসার, একটা আমার আমার ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টের চেয়ারপারসন কেমন, হুম, সে একটা চেয়ারপারসন যিনি বাই রোটেশন হন, উনি চেয়ারে বসে যেভাবে কথা বলেন, গলার স্বর ভারী হয়ে যায়, গম্ভীর হয়ে যায়, ওনার ওজন মনে হচ্ছে বেড়ে গেছে কেমন। হুম, হুম, সেই তুলনায় এরকম একটা সরকার প্রধান আমরা প্রথম পেয়েছি, যেখানে গোটা টোনটা, গোটা স্বরটাই অন্যরকম। এবং এটা এটা খুবই ভরসা করার মতো একটা জায়গা। আমি অনেক বেশি আশাবাদী এই সরকারকে নিয়ে। মানুষ আশা ছাড়া বাঁচতে পারে না। আমাদের আশার কোনো জায়গাই ছিল না। আমরা একটা জায়গা পাচ্ছি, আমরা আলো দেখতে পাচ্ছি, টানেলের মাথায় আমরা আলো দেখতে পাচ্ছি কেমন। এখন এই আলোটাকে আমি আঁকড়ে ধরতে চাই এবং
কনস্ট্রাকটিভলি ক্রিটিসিজম করে আমি সামনের দিকে যেতে চাই, দোষগুলো বলতে চাই, কিন্তু সেটা দোষ ধরার জন্য না, সিদ্ধান্বেষণ করার জন্য না, হেল্প করার জন্য, যেন আমরা বেটার জায়গায় যেতে পারি। আবার দেখেন, আমাদের সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি বেড়ে গেছে না? কারণ রাজনৈতিক দল ছাড়া আমরা বিদ্যমান কাঠামোতে চলতে পারবো না এখনো পর্যন্ত। সংস্কার অতদূর যায়নি কিন্তু যে রাজনৈতিক দল ছাড়া চলতে পারবো, সেরকম না। এখন দেখেন যে আমরা জুলাই গোটা 36 দিনের মধ্যে কি পেলাম? রাজনৈতিক দলের কাছে এই প্রথম আমরা একটা সর্বসম্মত ঐক্যমত্য পেয়েছি। খুবই ইন্টারেস্টিং। সেটা হলো যে রাজনৈতিক দলগুলো তারা অলিখিতভাবে কিভাবে যেন জুলাইয়ের একটা আইন তৈরি হয়েছিল, অলিখিত আইন, অদৃশ্য আইন, যে সব রাজনৈতিক দল এই অভ্যুত্থানে, এই বিপ্লবে অংশগ্রহণ করবেন, থাকবেন, কিন্তু কেউ নিজের নাম নেবেন না। রাজনৈতিক দলের পক্ষে নিজের পতাকা ছাড়া, নিজের ব্যানার ছাড়া, নিজের নাম উচ্চারণ করা ছাড়া রাস্তায় থাকা, এমনকি মৃত্যুর ঝুঁকি নেওয়া, এটা পৃথিবীর ইতিহাসে বিরল, আধুনিক রাজনৈতিক সরকারগুলোর ইতিহাসে বিরল। জুলাইয়ের কতগুলো অদৃশ্য আইন আছে। মাহফুজ আলম খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন একবার, কেমন যে জুলাই অভ্যুত্থান নিজে অনেক কিছুর মীমাংসা আকারে হাজির হয়েছে। একটা মীমাংসা কিন্তু এইটা আমার মতে, যে রাজনৈতিক দলগুলো যেন নিজেদের লিমিট বোঝেন। আচ্ছা, এবার মান্না ভাইয়ের একটা প্রসঙ্গ নিয়ে আমি একটুখানি বলতে চাই প্লিজ। এটা খুব আলোচিত প্রসঙ্গ, মান্না ভাই বলেছেন বলে না, যে বিপ্লব, এটা বিপ্লব ঘটে নাই। আমার কাছে যাহা বিপ্লব তাহাই গণ অভ্যুত্থান। আপনি যদি একেবারে আক্ষরিক অর্থে গণ অভ্যুত্থান শব্দটার অর্থ খেয়াল করেন, তাহলে দেখবেন কি গণমানুষ যেখানে ওপরে উঠে আসে, গণমানুষের উত্থান ঘটে যার মধ্যে দিয়ে, সেটাই গণ অভ্যুত্থান। আমরা জুলাইয়ে এই ঘটনাটা ঘটতে দেখেছি। আচ্ছা, বিপ্লব বলতে না আমাদের মাথার মধ্যে পুরনো, উনি বলেছেন ট্রেডিশনালি ক্লাস কোশ্চেন থাকে। আসলে আমরা আমরা অনেক বেশি বুকিশ। আমরা যারা বিপ্লব নিয়ে আলাপ, আমরা ভেবেছি এটা লেনিনিস্ট বিপ্লব, আমরা ভেবেছি এটা খোমেনির বিপ্লব। আমাদের কাছে কিউবা, চায়না, ইরান এবং সোভিয়েত ইউনিয়ন, এগুলো ছাড়া বিপ্লবের কোনো এক্সাম্পল আমরা ভাবতে পারি না। অ্যাকচুয়ালি বিপ্লব অনেক রকম হতে পারে। বিপ্লব হলো প্লাবন, বিপরীত প্লাবন, প্লাবন সবকিছু আমাদের সময়, আমাদের বিপ্লবটার আলাদা বৈশিষ্ট্য আছে। আমি আন্দাজ করি যে কয়েক বছরের মধ্যে, আগামী এক দশকের মধ্যে বাংলাদেশের বিপ্লব নিয়ে আলাদা করে স্টাডি হবে আপনি, আমার মনে হয় যে এটা আমার শেষ শুধু আপনার কাছে প্রস্তাব, সেটা হচ্ছে যে আপনি জুলাই বিপ্লবের কথা বলছিলেন বা বিপ্লবের কথা বলছিলেন যখন, কিন্তু আমরা ওই বিপ্লবের ফল হিসাবে যা পাচ্ছি সেইটা তো আসলে বিপ্লবের কোনো চেতনা, কোনো ঐতিহ্য ধারণ করতেছে বলে আমাদের মনে হচ্ছে না। তারা রূপায়ণ টায়ারে অফিস নিচ্ছেন, তারা একইভাবে রাজনৈতিক দল করতেছেন, একইভাবে বিভিন্ন জায়গায় আমরা চাঁদাবাজির অভিযোগও পাচ্ছি। একজন চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে আজকে বিবিসি নিউজে হয়েছে যে তাদের আসলে বাধা দেওয়া হয়েছে। সেই একই পথে হাঁটা, এইটা কি একটু ফ্রাস্ট্রেটিং না? একদম ডিট্টো, মানে যা যা কিছু ওরা করছে, যার জন্য আমরা এত কিছুর জন্য, যে আশার আলোর কথা বললেন, সেই আশার আলোর কথাও যে কি টানেলের শেষে যে আমি আলোর দেখা পড়লো, সেই আলোটা কি আর একটা ধেয়ে আসা ট্রেন কিনা, এটাই তো বুঝতে পারতেছি না, যদি শেষ মন্তব্য করেন। আচ্ছা, আমার মনে হয় যে আজকে তো আমরা, আমাদের সময় শেষ, আর এমনিতেও এই ধরনের একটা আলোচনায় আমরা অনেক কিছু তুলতে পারি না, অনেক কিছু বলতে পারি না। জি, কিন্তু আমি যেটা দেখতে পাই যে, যেমন ধরেন যে অনেকগুলো দৃশ্যমান পরিবর্তন ঘটেছে, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। বাংলাদেশে একটা খোলা বাতাস বইছে এখন। আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হতো, বাংলাদেশে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হতো, আমাদের ঘর থেকে বের হতে ভয় লাগতো, আমরা গুম হয়ে যাব কিনা। জান এবং জবান বলে একটা কথা চালু হয়েছিল এই ফ্যাসিস্ট রেজিমের শেষের দিকে এসে। আমাদের জানের এবং জবানের সামান্যতম কোনো ভরসা ছিল না। সোহুল আহমেদ মুন্না নামে আমাদের ইয়াং একজন ইন্টেলেকচুয়াল, খুবই ইমপ্রেসিভ, তার একটা বই আছে শ্বাস নেওয়ার লড়াই। কেমন আমরা এখন বাংলাদেশে একটা অভূতপূর্ব খোলা পরিবেশ দেখতে পাচ্ছি, আমরা একেবারে খোলামেলা কথা বলতে পারছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, যারা আওয়ামী লীগের সমর্থক, তারা মুখে স্বীকার করেন বা না করেন, একটা বিপুল অংশ মানুষ প্রাণ খুলে সমালোচনা করতে পারছেন। সেই সমালোচনার কোয়ালিটি যাই হোক নাকি স্যার, যারাই সমালোচনা করতেছেন তাদেরকে আপনি আওয়ামী লীগের সমর্থক মানুষ বলতেছেন? না 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 না, আমি নিজেও তো অনেক সমালোচনা করেছি, আমি নিজেও সমালোচনা করব। কেমন অনেক মানুষ সমালোচনা করছেন যারা জুলাইকে স্যার পছন্দ একদম করেছেন, খোলা হওয়ার কথা বলতেছেন, কেউ কেউ বলতেছে যে তারা বই ছাত্র প্রকাশ নেতা করা পারে। যাইতেছে না, কথা বলা যাইতেছে না, মানে অনেকে তো এরকম কথাও বলতেছে, আপনার কানে তো আসতেছে স্যার। আমরা অনেক সময় গাছ দেখতে গিয়ে জঙ্গল দেখতে পাই না, বন দেখতে পাই না, অরণ্য দেখতে পাই না।
অরণ্যের মধ্যে অনেক গাছ আছে যেখানে বিষাক্ত পাতা আছে, বিষাক্ত গাছ আছে, হুম, কিন্তু ওভারঅল অরণ্যটাকে দেখতে পারার ব্যাপার আছে, হুম, সমগ্রতাটাকে দেখার ব্যাপার আছে, হোলিস্টিক চিন্তা করার ব্যাপারটা আছে। কিন্তু হুম, হুম, আমরা ওভারঅল একটা খোলা পরিবেশ পেয়েছি। মানুষ যখন কথা বলতে পারে, মানুষ যখন কথা বলতে পারে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইনএভিটেবলি এখানে পজিটিভ চেঞ্জ ঘটতে বাধ্য। ওকে। আজকে হোক, দুদিন পরে হোক। কথা হচ্ছে একদম ঘোড়ার কথা।